প্রথম ক্লাসে আমরা কলেজ ভিত্তিক কোশ্চেন গুলো সলভ করছিলাম। আজকে আমরা পাঞ্জাবি টেস্ট পেপার সলভ করব। চ্যাপ্টার 2 এর ম্যাক্সিমাম কোশ্চেনে আমরা দেখি যে নেটওয়ার্ক রিলেটেড প্রশ্ন আছে পরীক্ষায়, ওদের এটাতে তাই দেখতে পাচ্ছি আর কি। তোমরা সবাই 4 নাম্বার সিকিউটা একটু দেখো। এখানে চিত্র 1 আর চিত্র 2 আছে। বলো চিত্র 1 এরটা কি ধরনের নেটওয়ার্ক? চিত্র 1 রিং নেটওয়ার্ক। চিত্র 2 কি ধরনের নেটওয়ার্ক? সবাই কি আমার কথা শুনতেছো? ক্লাসের সবাই শুনতেছি ভাইয়া। এরা আমাকে বলো, তুই একটা কি ধরনের নেটওয়ার্ক? কম্পিউটার নেটওয়ার্কের কোন ধরনের? বাস নেটওয়ার্ক। ভেরি গুড। তো এবার প্রশ্ন ক নাম্বার, হাফ ডুপ্লেক্স মোড কি? ডাটা ট্রান্সমিশন মোড দুই ভাবে 3 প্রকার হয়, তোমরা জানো। একটা হচ্ছে ডেটা প্রবাহের দিক অনুসারে 3 প্রকার, সেটা হচ্ছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। এর মধ্যে হাফ ডুপ্লেক্স হচ্ছে ডাটা ট্রান্সমিশন দুই মুখী হয়, দ্বিমুখী হয়, শুধুমাত্র একই সাথে দ্বিমুখী ট্রান্সমিশন হবে না। মানে যখন যখন 1 নাম্বার পোর্ট 2 নাম্বার পোর্টকে ডাটা পাঠাবে বা ট্রান্সমিটার রিসিভারকে পাঠাবে, তখন রিসিভার সেটা শুধু গ্রহণ করবে, আর রিসিভার যখন পাঠাবে ট্রান্সমিটারকে, তখন এটা ট্রান্সমিটার হিসেবে কাজ করবে, আর এটা হবে রিসিভার। তো হাফ ডুপ্লেক্স মোড কি এটা বলবা যে যেই ডাটা ট্রান্সমিশন মোডে একমুখী দ্বিমুখী ডাটা ট্রান্সমিশন হয় কিন্তু একই সাথে না, তো সেটাকে আমরা হাফ ডুপ্লেক্স মোড বলি। উদাহরণ হচ্ছে ওয়াকি টকি, তোমরা জানো। 2 নাম্বার প্রশ্নটার উত্তর দাও। ফাইবার অপটিক কেবল ইএমআই, ইএমআই মানে জানো? ইএমআই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তাড়িত চৌম্বক ক্রিয়া। তো ফাইবার অপটিক কেবল তাড়িত চৌম্বক ক্রিয়া মুক্ত কেন, কেউ কি বলতে পারবা? যারা ব্যাখ্যাটা হলো, মানে তুমি যদি এক লাইনেও লেখো, ব্যাখ্যাটা পারফেক্টলি লিখতে হবে। সেটা হচ্ছে ফাইবার অপটিক কেবলে ইলেকট্রিক্যাল সিগন্যালকে লাইট বা আলোক সিগন্যালে রূপান্তর করা হয়, তারপরে ডাটা ট্রান্সমিশন করা হয়। যেহেতু ইলেকট্রিক্যাল সিগন্যালটা লাইট সিগন্যালে কনভার্ট হয়ে যায়, তাই এর উপরে আর ইএমআই ইফেক্টটা থাকে। কারণ ইএমআই ইফেক্টটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট। তো আমাদের কিন্তু যেহেতু লাইট সিগন্যালটা কনভার্ট হয়ে যায় ফাইবার অপটিক কেবলের সময়, এই কারণে সেটা ইএমআই মুক্ত। সবাই কি আমার কথা বুঝতেছে? ক্লাসের সবাই গ নাম্বারটা একটু পর। গতে বলা হয়েছে উদ্দীপক উল্লিখিত চিত্র 1 এর প্রত্যেকটা কম্পিউটারের সাথে যুক্ত হলে যে টপোলজি গঠিত হবে তার চিত্র সহ আলোচনা করে। এরা এখানে কিন্তু 4টা কম্পিউটার আছে, প্রত্যেকটা যদি প্রত্যেকটার সাথে কানেক্টেড হয়, তখন সেটা কি আর রিং টপোলজি থাকবে? এরা তখন কি সেটা রিং টপোলজি থাকবে? উত্তর হচ্ছে না, তখন সেটা কি হয়ে যাবে? ম্যাশ টপোলজি। সবাই আমার কথা আশা করি বুঝতে পারছো। তো প্রশ্নটা কি, যে প্রত্যেকটা কম্পিউটারের সাথে যুক্ত হলে যে টপোলজি হবে তার চিত্র সহ আলোচনা করবে। তো আলোচনার বিষয়টা এখানে সবসময় মনে রাখবা, আলোচনা যখন করবা তার সুবিধা অসুবিধা গুলো উল্লেখ করে দিতে হবে। তুমি বলবা যে ম্যাশ টপোলজিতে সবচেয়ে সুবিধা হচ্ছে ডাটা ট্রান্সমিশনটা সবচেয়ে দ্রুততর হয়। মানে আমি যদি 1 নাম্বার কম্পিউটার থেকে 3 নাম্বার কম্পিউটারে ডাটা পাঠাতে চাই, সরাসরি পাঠানো যাবে, তার জন্য কোনো ভায়া মিডিয়াম লাগবে না আমার। আর অসুবিধাগুলো কিন্তু অনেক, আমরা সবাই জানি যে যে কোনো একটা পিসি যদি নষ্ট হয়, সেক্ষেত্রে বাকিদের মধ্যে কিন্তু ডাটা ট্রান্সমিশন অব্যাহত থাকে, মানে বজায় থাকে, ক্ষতিগ্রস্ত হয়। তো এটা হলো ম্যাশ টপোলজির একটা সুবিধা। আর অসুবিধা হলো তারের খরচ বেশি, কনফিগারেশন কস্ট অনেক বেশি, কারণ প্রত্যেকটা পিসি থেকে প্রত্যেকটা পিসিতে ডাটা পাঠাইতে গেলে কোন পিসিকে পাঠাবো তার জন্য আলাদাভাবে কনফিগার করতে হয়। এই কারণে
আমাদের ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে কনফিগারেশন কস্ট ম্যাশ টপোলজিতে বেশি। তো এই জিনিসগুলো উল্লেখ করবা, সুবিধা অসুবিধা গুলো মানে আলাদা করে পয়েন্ট করে লিখবা। আর খ নাম্বারটা দেখো, বলছে চিত্র 1 আর চিত্র 2 এর মধ্যে কনফিগারেশন মানে হচ্ছে ভাইয়া, মানে আমরা উইন্ডোজ ইনস্টল করি না, সেরকম নেটওয়ার্ক করার সময়ও কিন্তু নেটওয়ার্ক ল্যান যে পোর্টটা আছে সেটাকে সফটওয়্যারে ইনস্টল করতে হয়, এখানে কমান্ড দিয়ে দিতে হয়। প্রত্যেকটা টার্গেট পোর্টকে আলাদা আলাদা মানে ওই পোর্টের সাথে কানেক্ট করে দিতে হয়, এটাকেই কনফিগারেশন বলে। সাপোজ ধরো যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এই 4টা কম্পিউটার আছে, তো 1 4 কে ডাটা পাঠাবে, তাহলে এটার জন্য একটা প্রোগ্রাম বা একটা সফটওয়্যার সেট করতে হয়। তো এই জিনিসটাকে কনফিগার বলে আর কি। তো এইটার আইপি অ্যাড্রেসটা এখানে আমরা শেয়ার করে রাখি, যে আমি যদি 1 4 কে ডাটা পাঠাই তাহলে এই পোর্টের মাধ্যমে পাঠাবো, এই জিনিসটাকে কনফিগার বলে আর কি। সফটওয়্যার মানে ইনস্টলেশন, এটি হলো কনফিগার। তো উদ্দীপকে উল্লিখিত চিত্র 1 আর 2 এর মধ্যে কোন টপোলজিটা সুবিধাজনক বলে তুমি মনে করো? উদ্দীপকে যেটা আছে তার মধ্যে রিং আর বাস, এর মধ্যে আমার কাছে বাসটা সুবিধাজনক মনে হবে, কারণ এটার কস্ট অনেক কম, তারের খরচ অনেক কম লাগে। আর রিং টপোলজিতে হচ্ছে যে কোনো একটা পিসি নষ্ট হয়ে গেলে পুরো সিস্টেমটা বন্ধ হয়ে যায়, এবং রিং টপোলজিতে কিন্তু বেশি সংখ্যক কম্পিউটার আমরা অ্যাড করতে পারি, কারণ তাতে হয় কি, সাপোজ আমি যদি 30টা পিসি কে এরকম রিং টপোলজিতে আনি, তাহলে এক যদি 30 কে ডাটা পাঠায় তাহলে সেই 30টা কম্পিউটার ঘুরে ডাটাটা আসবে, কারণ ডাটা প্রবাহ সবসময় একই হয়। তো দ্যাট ইজ ওয়াই মানে রিং টপোলজি বেশি বড় নেটওয়ার্কের ক্ষেত্রে ভালো, কিন্তু বাস টপোলজি ভালো, কিন্তু বাস টপোলজির অসুবিধাগুলো বলে দিলাম। বাস টপোলজির অসুবিধা হলো যে নেটওয়ার্ক ব্যান্ডউইথ যদি অনেক বড় হয় তাহলে এই বাস যে কেবলটা সেটাকেও আমাকে ব্যান্ডউইথ অনেক বড় নিতে পারে। আর বাস টপোলজির একটা প্রধান সমস্যা হলো যে এ যখন ডাটাটা পাঠায়, সাপোজ 1 নাম্বার এই 4 নাম্বারকে ডাটা পাঠাচ্ছে, তো যখন এটা বাস নেটওয়ার্কে আসে মানে এই জায়গায় আসে, তখন প্রত্যেকে মানে উকি ঝুঁকি মারে ডাটার মধ্যে যে এটা কি আমার ডাটা, এ কারণে ডাটা কলিশন হয়, সংঘর্ষ হয়, এবং ডাটা ট্রান্সমিশনে মানে সময় অনেক বেশি লাগে। তো দ্যাট ইজ ওয়াই আমরা এক অর্থে বলতে পারি যে রিং নেটওয়ার্কটা ভালো ছিল, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি সুবিধাজনক যদি বলো তাহলে তুমি অবশ্যই বলবা যে বাস নেটওয়ার্কটা রিং নেটওয়ার্কের চেয়ে ভালো, কারণ রিং নেটওয়ার্কে কিন্তু যে কোনো একটা পিসি নষ্ট হলে পুরো সিস্টেম বন্ধ হয়ে যাবে, এটা একটা বড় প্রবলেম। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই মানে তুমি যখন সুবিধাটা আলোচনা করবো তখন কিন্তু তুমি অবশ্যই এটা মেনশন করবে। তো এই কোশ্চেনটা একটা ভালো কোশ্চেন ছিল, এটা ঢাকা কমার্স কলেজের প্রশ্ন। এরপরে 5 নাম্বার প্রশ্ন দিলাম, যারা ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং এর সংজ্ঞাটা তোমাকে আমি বলে দিচ্ছি। যারা সংজ্ঞাগুলা অবশ্যই নিজে বানায় না লিখে বই থেকে লিখবে। সবাই আমার কথা বুঝতেছে? মানে নিচে বানায় লিখলে কিন্তু লাভ হবে না। আমি ক্লাউড কম্পিউটিং দিয়ে কি লিখবা সেটা এক নজর তোমাকে বলে দিচ্ছি। যারা বইয়ের এই নীল কালারের ওয়ার্ডটা কি লিখবা? ক্লাউড কম্পিউটিং হলো একগুচ্ছ রিমোট সার্ভারের কম্পিউটার রিসোর্স, যেমন হার্ডওয়্যার, নেটওয়ার্ক ইত্যাদি ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সার্ভিস প্রদান করে। তো এই যে 2টা লাইন দেখতে পাচ্ছ, এই 2 লাইন সুন্দর করে লিখবা। মানে আমরা সবাই হয়তো জানি ক্লাউড কম্পিউটিং কি, যেমন ধরো সাপোজ আমরা গুগল ড্রাইভের ডাটা যেটা কিনে নিচ্ছি সেটা একটা ক্লাউড কম্পিউটিং এর উদাহরণ, বা ধরো যে আমরা কিন্তু ফেসবুকেও অনেক স্টোর করে রাখছি না, আমাদের অনেক তথ্য ছবি এগুলো স্টোর করে রাখছি, তো এটাও একটা এক নজরে ক্লাউড কম্পিউটিং বলতে পারি। এটা ফ্রি, কিন্তু গুগল স্টোরেজে কিন্তু আমরা 15 জিবি পর্যন্ত ফ্রি পাই, তোমরা জানো যে পরবর্তীতে চার্জ দিতে হয় আমাদের। তো ক্লাউড কম্পিউটিং যদি বড় কোশ্চেন হিসেবে আসে, লাস্ট ক্লাসে আমি বলছিলাম তোমাদের এই 3টা বৈশিষ্ট্য কিন্তু উল্লেখ করতে হবে ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য: রিসোর্স ফ্লেক্সিবিলিটি, অন ডিমান্ড এন্ড পে অ্যাজ ইউ গো। তোমরা যারা লাস্ট ক্লাসটা করো নাই তারা অবশ্যই লাস্ট ক্লাসটা একটু দেখে নিও। আমরা লাস্ট ক্লাসে ঢাকা নর্থ কলেজ গুলো কোশ্চেনগুলো সলভ করছিলাম। আজকে যে পাঞ্জাবির টেস্ট পেপারটা সলভ করতেছে,
তো ক্লাউড কম্পিউটিং কি সেটা বুঝলাম। ডাটা আদান প্রদানের মডুলেশন এবং ডিমডুলেশন গুরুত্বপূর্ণ কেন তারা সবাই খেয়াল করো। ডাটা ট্রান্সমিশনে আমরা সবাই জানি যে ডিজিটাল ডাটাকে প্রথমে অ্যানালগে কনভার্ট করতে হয়, কারণ ডিজিটাল ডাটা আমরা যদি ট্রান্সমিশন মিডিয়ামে পাঠাই সেটা কিন্তু খুবই রিস্কি, কারণ ডিজিটাল ডাটা হচ্ছে খুবই সফিস্টিকেটেড বা নমনীয়। সেই কারণে ডাটা ট্রান্সমিশন করার সময় ডিজিটাল ডাটাকে অ্যানালগে কনভার্ট করতে হয়, অর্থাৎ মডুলেশন প্রক্রিয়া করতে হয়। আবার রিসিভার এন্ডে যখন কম্পিউটারের ডাটাটা আসবে সেই অ্যানালগ ডাটাকে পুনরায় ডিজিটাল ডাটায় কনভার্ট করা প্রয়োজন, মানে ডিমডুলেশনও প্রয়োজন। তুমি বলবা যে যেহেতু ট্রান্সমিশন মিডিয়ামে আমরা ডিজিটাল ডাটা ইউজ করতে পারবো না, এই কারণে এই এন্ডে মডুলেশন আর এই এন্ডে মানে ট্রান্সমিশন এন্ডে মডুলেশন এবং রিসিভার এন্ডে ডিমডুলেশন অনেক গুরুত্বপূর্ণ। সবাই কি বুঝতে পারছো ভেরা, ক্লাসের সবাই? এখন আমি একটা প্রশ্ন করি, ডিজিটাল ডাটা, হ্যাঁ বলো ভাইয়া, ট্রান্সলেশন মিডিয়ামে ডিজিটাল ডাটা খুবই নমনীয় কেন হয়? হ্যাঁ আমি একটু বলি, কারণ ডিজিটাল ডাটা হলো এমন, দেখো এই হ্যাঁ এখন যে কোনো ধরো যে কোনো একটা নয়েজের কারণে, ধরো প্রাকৃতিক দুর্যোগ বা যেটাই হোক, এই নয়েজের কারণে এই সিগন্যালটা এমন হয়ে গেল যে শূন্য নাকি এক বোঝা যাচ্ছে। তাহলে ডিজিটাল ডাটার ক্ষেত্রে 1011 এই সাপোজ এইটা যেটা কোড, এই ওয়ানটা যদি চেঞ্জ হয়ে জিরো হয়ে যায় তাহলে কোডটা কি চেঞ্জ হয়ে গেল না? সাপোজ তুমি একজনকে ডাটা পাঠাইছো হাই, তো মানে এটা কোডটা চেঞ্জ হয়ে গেলে এটা বাই হয়ে গেল, তাহলে ব্যাপারটা কি হলো? মানে পুরা ডাটাই তো চেঞ্জ হয়ে গেল। তো এই কারণে বলা হয় ট্রান্সমিশন মিডিয়ামে ডিজিটাল ডাটাটা হচ্ছে খুবই নমনীয়, কারণ যেহেতু জিরো বা ওয়ান যে কোনো একটা ডাটা চেঞ্জ হলেই কিন্তু পুরা জিনিস পলট পালট হয়ে যাবে, একটা ডাটা আরেকটা ডাটাতে নির্দেশ করবে। এই কারণে ট্রান্সমিশন মিডিয়ামে কখনোই ডিজিটাল ডাটা পাঠানো হয়, অ্যানালগ পাঠানো হয়। বুঝতে পারছো ক্লিয়ারলি সবাই? জি ভাইয়া। ওকে, তো চিত্র 3-এর নেটওয়ার্ক টপোলজি ব্যাখ্যা করতে বলছে। ভেড়া কেউ কি বলতে পারবা চিত্র এটা কোন টপোলজি? এইটাকে বলা হয় ট্রি টপোলজি, তাই না ভেড়া? শাখার প্রশাখা আছে, এটাকে বলা হয় ট্রি টপোলজি। ট্রি টপোলজিটা বাস নেটওয়ার্কেরই একটা অংশ, কিন্তু এতে বিভিন্ন ব্রাঞ্চের আবার সাব ব্রাঞ্চ বা উপশাখা আছে। তো এই ধরনের টপোলজি কোন জায়গায় ব্যবহৃত হয় সবচেয়ে বলতে পারবা? কেউ কি বলতে পারবা ট্রি টপোলজিটা কোথায় ব্যবহারের জন্য সবচেয়ে উপযোগী? অফিসে। তোমরা সবাই এটা লিখবা, মনে রাখবা এটা। অফিসের জন্য ট্রি টপোলজি সবচেয়ে উপযোগী কেন? কারণ অফিসে প্রত্যেকটা একটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকে। সাপোজ ধরো এটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট নিজেদের মধ্যে যোগাযোগ মেনটেন করে। আর এটা ধরো যে অন্য একটা কমার্শিয়াল বা প্রোডাকশন ডিপার্টমেন্ট, ওরা নিজেদের মধ্যে যোগাযোগ মেনটেন করে। তো কমার্শিয়াল আর ইসের মধ্যে কিন্তু আলাদা আলাদা এরকম মানে যোগাযোগের প্রয়োজন নেই। তো দ্যাট ইজ ওয়াই আমরা চেইন অফ কমান্ড ইউজ করি, মানে ট্রি টপোলজিটা ইউজ করি। মানে ট্রি টপোলজির বদলে তুমি যদি বাস ইউজ করো তাহলে হয় কি, এই নেটওয়ার্ক কেবলটার ব্যান্ডউইথ অনেক বেশি থাকতে হয়, এবং যদি অনেক বড় নেটওয়ার্ক হয় সেক্ষেত্রে কিন্তু তুমি ক্ষতিগ্রস্ত হবা। সবাই কি আমার কথা বুঝতেছো ভেড়া? মানে ট্রি টপোলজিটা চেইন অফ কমান্ড মেইনটেইন করার জন্য। চেইন অফ কমান্ড মানে বুঝছো? না ভাইয়া। মানে ও ধরো boss, ও ভেড়া সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। ওকে, শোনা তো যাচ্ছিল না। হ্যাঁ তুমি মনোযোগ দিয়ে শোনো। সেটা হলো অফিস ব্যবস্থাপনার জন্য কোন সেটা উপযোগী। মানে আমি তোমাদের কয়েকটা পয়েন্ট এখানে লিখে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে। অনেক সময় নেটওয়ার্কের এই রিলেটেড প্রশ্ন। সবচেয়ে কম খরচ, সবচেয়ে কম খরচে নেটওয়ার্ক, তাহলে বলবা রিং নেটওয়ার্ক। দুই, তার
কম ব্যবহার করে নেটওয়ার্ক, তাহলে বলবা বাস নেটওয়ার্ক। অফিস ব্যবস্থাপনার জন্য সবচেয়ে ভালো, অফিস ম্যানেজমেন্ট, ফ্রি নেটওয়ার্ক। আর লাস্ট, সবচেয়ে ভালো দ্রুততর ডাটা ট্রান্সমিশন, ম্যাশ। বলো তো কোনটা? ম্যাশ। তো তোমাদের কি লাগবে সেই ভিত্তিতে তুমি নেটওয়ার্কটা তৈরি করবা। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? আর জি ভাইয়া। ইউজুয়ালি স্মল নেটওয়ার্কের জন্য বেস্ট, মানে ছোট নেটওয়ার্কের জন্য বেস্ট স্টার নেটওয়ার্ক। মানে তুমি যদি কম খরচ চাও, তার ব্যবহার তার যদি একটু বেশি লাগবে, কিন্তু তাতেও স্মল নেটওয়ার্ক, এবং তুমি যদি চাও যে সবচেয়ে এফিসিয়েন্ট পারফরমেন্স, তাইলে তুমি স্টার নেটওয়ার্ক ইউজ করো। কারণ স্টার নেটওয়ার্কে কি হয়, একটা সার্ভার পিসি থাকে, সার্ভার পিসি থেকে আমি মানে সার্ভার পিসিটা কিন্তু নেটওয়ার্কটাকে কম মানে কন্ট্রোল করে। মানে সাপোজ স্টার নেটওয়ার্কে ধরো এমন আছে, এখানে একটা পিসি, এখানে একটা পিসি, চারদিকে পিসি আছে। এই পিসিটা সার্ভার পিসিকে যখন ডাটা পাঠায় হাবে আসে, হাব ডিসাইড করে যে হ্যাঁ একে ডাটা পাঠাইছে, তো এখানে ডাইরেক্ট পাঠায়। মানে অনেকটা মেশের মতো কাজ করে, কিন্তু মাঝখানে একটা সার্ভার এবং তার হাব বা সুইচ, এইটা মানে ইন্টেলিজেন্ট সিগন্যাল হিসেবে কাজ করে। বুঝছো? মানে মেশের মতোই কিন্তু কাজ করে স্টারটা, কিন্তু কিন্তু মেশে কি হয়, প্রত্যেকটা পিসি ডাইরেক্ট ডাটা পাঠায়, আর এটা হচ্ছে তোমার ইসের মাধ্যমে, সার্ভার পিসির মাধ্যমে ডাটাটা ট্রান্সমিট হয়। তো এই 5টা পয়েন্ট তোমার মনে রাখো, কারণ কোশ্চেন আসে যে এটা কোন উপযোগী, তুমি কি মনে করো, তখন তুমি দেখবা যে কোনটার সাথে মিল। আচ্ছা ভাইয়া। বুঝছো সবাই? বলো। ভাইয়া, বাস নেটওয়ার্কে তো তার সবচেয়ে কম ইউজ হয়, তো তুলনামূলক কম খরচ কি বাস হওয়ার কথা না? না না না, কারণ কি, বাস যে নেটওয়ার্ক কেবলটা না, ওইটার দাম অনেক বেশি। ও। বুঝছো তুমি আমার কথা? তো ওইটা তো জি পুরো ভাইয়া। অফিসে তোমার আগে নেটওয়ার্কটা তৈরি করতে হবে। বুঝছো? তাহলে খরচ কম হয়, কিন্তু এটাতে না। ও, আর বুঝছো? ভাই কারণ রিং তাদের, নেটওয়ার্কে কেবল কম, মানে কম হ্যাঁ খরচ। নেটওয়ার্কে কেবলের খরচ তো কম ভাইয়া, মানে কেবলের তো বড় ব্যাপার না, কোনো সার্ভার পিসি নাই। সবচেয়ে বড় সুবিধাটা হলো এটা, মানে সার্ভার পিসির একটা কস্ট আছে না, তো জি ভাইয়া। তোমার এখানে কোনো সার্ভার পিসি থাকে না, মানে রিং নেটওয়ার্ক, এই কারণে সবচেয়ে কম খরচ হয়। ওকে, তো আমরা সিকিউরিটি চলে যাচ্ছি পরবর্তীতে। আচ্ছা, তো এরপরে গ নম্বরে বলছে যে সহজে ডাটা আদান প্রদানের জন্য চিত্র 1 আর চিত্র 2 এর কোনটি বেশি উপযোগী? যারা বলো চিত্র 1 আর চিত্র 2 এর মধ্যে সহজে ডাটা আদান প্রদান করা যাবে, সেটা স্টার নেটওয়ার্কটা ভালো না ভাইয়া? জি ভাইয়া। কারণ বাস নেটওয়ার্কে কিন্তু একটু প্রবলেম, কারণ এ ধরো ওকে যদি ডাটা পাঠায়, তাহলে সরাসরি পাঠাতে পারবে, ও পাঠাবে ওর সোর্সকে, ও পাঠাবে মেইনকে, আবার এখানে আসবে, তারপর এখানে আসবে। তো ডাটা ট্রান্সমিশন সহজ করার জন্য স্টার টপোলজিটা বেস্ট। তুমি এটি ব্যাখ্যা করবা যে স্টার টপোলজিতে একটা কম্পিউটার থাকে, সার্ভার কম্পিউটার থাকে, যেখানে হাবের মাধ্যমে প্রত্যেকটা কম্পিউটার সরাসরি অন্য একটা কম্পিউটারকে ডাটা প্রেরণ করতে পারে। কিন্তু তুমি বলবা ফ্রি নেটওয়ার্কের ক্ষেত্রে প্রত্যেকটা পিসি কিন্তু একটা উপশাখা, মানে শাখার উপশাখার হিসেবে থাকে। তো তুমি যদি যে কোনো পিসি থেকে আরেকটা পিসিতে ডাটা পাঠাইতে চাও, তাহলে মূল ব্রাঞ্চ হয়ে কিন্তু ওই পিসিতে আসতে হবে। তো এতে মানে সময়, নেটওয়ার্কের সময় অনেক বেশি লাগবে, কিন্তু সুবিধাটা হচ্ছে, মানে এটার সুবিধাটা কি বলতো ভাইয়া? কারণ এদের মধ্যে যখন ডাটা ট্রান্সমিশন হয়, তখন কিন্তু খুব দ্রুততর হয়। প্রবলেমটাই হয়ে যায় যখন আমি এই যদি সাপোজ অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের একজন এই ইসেকে পাঠাবে, প্রোডাকশন ডিপার্টমেন্টের একজনকে ডাটা পাঠাবে, তখন কিন্তু ডাটা ট্রান্সমিশন স্লো হয়ে যাবে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। বিশ্লেষণটা কি বুঝছো? নিজের ভাষায় সুন্দর করে লিখতে হবে। তো আমরা এটাও করে ফেললাম। এরপরে একটু গ নাম্বারটা, সরি 6 নাম্বার। 6 নাম্বারে বলতে ব্যান্ডউইথ। যারা লাস্ট ক্লাসে তোমাদের আমি ব্যান্ডউইথ বলছিলাম,
ব্যান্ডউইথ হচ্ছে বিট পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডাটা ট্রান্সমিশন করতে পারবে সেটাই ডাটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ বলি আমরা। সবাইকে আমার কথা বুঝতেছো? লাস্ট ক্লাসে এটা ছিল তোমাদের। কেউ কি বলতে পারবা পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের ডাটা ট্রান্সমিশন কে অপটিক্যাল করে? ফাইবার। অপটিক্যাল ফাইবার, এক্সেলেন্ট। তো অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন পদ্ধতিতে এই পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন হয়। তো অপটিক্যাল ফাইবারে কি করা হয়? 2 লাইন লিখবা। অপটিক্যাল ফাইবারে ডাটা ট্রান্সমিশনের সময় ইলেকট্রিক্যাল সিগন্যালকে লাইট সিগন্যালে কনভার্ট করে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডাটাটা আলোর বেগে সঞ্চার করে। তো এই 2টা লাইন লিখলেই মোটামুটি হয়ে যাবে। সবাইকে বুঝতেছো? ভাইয়া ওকে, আর বলবা যে অপটিক্যাল ফাইবারের স্পিড অনেক বেশি, যেহেতু আলোর বেগে ট্রান্সমিট হয়। আলোর বেগ তো 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড, 3 × 10⁸। অত ব্যাখ্যা দেওয়া লাগবে না, মানে জ্ঞান অনুধাবনের তুমি পারফেক্ট অ্যান্সার লিখবা, তাহলে নাম্বার পাই যাবে। গ নাম্বার দেখো, চিত্র 1 চিত্র 2 এর মধ্যে মানে চিত্র 1 ও চিত্র 2 যদি সংযুক্ত করে তাহলে কোন টপোলজি ইউজ হবে? দেখো এই দুইটা আলাদা আলাদা টপোলজি, এটা হলো বাস, এটা হলো স্টার। এই দুইটাকে যদি আমি কানেক্ট করি তাহলে হাইব্রিড টপোলজি ইউজ হবে, তাই না ভাইয়া? দুই ধরনের টপোলজি মিলায়া যেই নেটওয়ার্ক তৈরি হয় সেটাকে আমরা হাইব্রিড বলি। সবাইকে আমার কথা বুঝতেছে? জি ভাইয়া। সংজ্ঞাটা দিবা। হাইব্রিড টপোলজি এক অংশ যদি স্টার আর এক অংশ যদি বাস বা অন্য কোনো নেটওয়ার্ক হয়, সেক্ষেত্রে সম্মিলিত নেটওয়ার্কটাকে আমরা একটা বৃহত্তর নেটওয়ার্কের একটা পার্ট যদি বাস নেটওয়ার্ক হয় আর একটা পার্ট যদি স্টার নেটওয়ার্ক হয়, তবে এই নেটওয়ার্কটাকে আমি হাইব্রিড টপোলজি বলতে পারি। তো এই জিনিসগুলোই ব্যাখ্যা করবা, হাইব্রিডের সুবিধা অসুবিধাগুলো ব্যাখ্যা করবা। ঘ নাম্বারটা কি দেখ, স্বল্প ব্যয়ে ল্যাবরেটরিতে ব্যবহারের জন্য উদ্দীপকের কোন টপোলজিটা অধিকতর উপযোগী? যারা এই তিনটার মধ্যে স্বল্প ব্যয়ে ল্যাবরেটরিতে ব্যবহার করবা, কোন টপোলজিটা সবচেয়ে ইউজ হবে, সবচেয়ে কম খরচ হয় কোনটা? এদের মধ্যে রিং। না ভাইয়া, রিং নেটওয়ার্ক না। এখানে রিং নেটওয়ার্ক কি আছে? নাই তো। এটা কি বলো? এটা হলো ট্রি, এটা হলো স্টার, আর এটা হলো তোমার বাস। এদের মধ্যে সবচেয়ে কম খরচ হবে বাস টপোলজি, তাই না ভাইয়া? কারণ তুমি বলবা, ব্যাখ্যা করবা যে এখানে বাস টপোলজি মানে রিং নেটওয়ার্ক বা কি যেটাই বল না কেন, সেখানে আমাদের সার্ভার পিসি লাগবে আর কনফিগারেশন কস্ট হাই, কিন্তু সেই দিক থেকে বাস নেটওয়ার্কটা অনেক স্বল্প খরচে ইউজ করা যায়। তো গেল ভাইয়া, এই টাইপের কোশ্চেন অনেকগুলো মোটামুটি সলভ করা হয়ে গেল। এই যে আমরা 7 নাম্বারটা একটু দেখে নিই। তোমাদের কাজ দিব 1 আর 2। 7 নাম্বারটা সহজ, আমার মনে হয় আমি একটু আনকমন। 3 নাম্বারটা একটু দেখি, এটা আমার কাছে একটু আনকমন কোশ্চেন মনে হচ্ছে। মডেল কি বল? সংজ্ঞা দিবা, মডেমের সংজ্ঞা বল। মডেমের সংজ্ঞা বলবা যে ডিভাইস ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে, এই প্রক্রিয়ার নাম মডুলেশন, এবং পুনরায় রিসিভার থেকে অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল সিগন্যালে মানে পুনরায় রূপান্তরিত করে, এই প্রক্রিয়ার নাম ডিমডুলেশন। মডুলেশন ও ডিমডুলেশন এই দুই প্রক্রিয়া একসাথে করতে পারে, এই কারণে এটাকে মডেল বলা হয়। তো মডেলের পারফেক্ট সংজ্ঞাটা বইয়ে আছে, দেখে লিখতে হবে। ক নাম্বারটা বল, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে বেশি সময় লাগার কারণ কি? কারণ ব্যাখ্যা করবা যারা। কারণ একটা বাড়তি স্টার্ট আর দুইটা স্টপ বিট লাগে, তাই না? প্রত্যেকটা বিটকে ট্রান্সমিট করার জন্য বাড়তি 3টা বিট লাগে, একটা স্টার্ট বিট আর দুইটা স্টপ। যারা লাস্ট ক্লাসে আমি মনে হয় তোমাদের একটা জিনিস আমার মনে হলো যে ভুল বলছিলাম। সাপোজ মানে দুইটা স্টপ কেন লাগে একটু বুঝছো। মানে প্রথমে তো একটা স্টপ বিট লাগে, মানে আগের একটা বিট শেষ হয়েছে, তারপরে স্টার্ট মানে আমি একটা নতুন বিট শুরু করব, তারপরে আমি এ লিখলাম, এ লেখার পরে আবার একটা স্টপ। এই কারণে এ লেখার জন্য আমার 3টা বাড়তি কি লাগতেছে না বিট। আগের বিটকে স্টপ করে এখন স্টার্ট করব, লিখলাম, এই লেখা শেষ হয়েছে, তারপরে আবার স্টপ।
এই জন্য পার্টি দুইটা স্টপ আর একটা স্টার লাগে। সবাই কি বুঝতে তো আমার কথা? জি ভাইয়া। ওকে, তো এই কারণে তুমি বলবা যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে প্রতিটা বিট মানে প্রতি 8টা বিটে 3টা করে বিট এক্সট্রা লাগে। এই কারণে ট্রান্সমিশনের ব্যান্ডউইথ হয়ে যায় অনেক বেশি, এই কারণে ট্রান্সমিশনের জন্য সময় বেশি লাগে। তো এটা ব্যাখ্যা করবা। গ নাম্বারে কি বলতে দেখো, উদ্দীপকের টপোলজিতে ই ডিভাইসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে যেই সমস্যাটা হবে তা ব্যাখ্যা করো। যারা বলবা যে এটা একটা রিং নেটওয়ার্ক, তাই না ভাই? রিং নেটওয়ার্কের যে কোনো একটা পিসি যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরা ট্রান্সমিশন চ্যানেলটাই বন্ধ হয়ে যাবে। তো এই সমস্যাটা আগে ব্যাখ্যা করবা, তারপরে বলবা যে রিং নেটওয়ার্কের ক্ষেত্রে তাহলে কি হয়, মানে যে সমস্যার সৃষ্টি হবে তা ব্যাখ্যা করো। ওকে, মানে এই সমস্যাটাই ব্যাখ্যা করবা। তাহলে রিং নেটওয়ার্কের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা পিসিতে তাহলে সচল রাখতে হবে, নাইলে নেটওয়ার্কটা কাজ করে না। আর এখানে আবার একটা সাব ব্রাঞ্চ যদিও দিচ্ছে, কিন্তু আমাকে বলো ই কম্পিউটারটা নষ্ট হলে এফআর জিও কি কাজ করবে? এফআর জি কিন্তু কাজ করবে না। তো তুমি বলতে পারো, এটার একটা সলিউশন বলতে পারো যে ই কম্পিউটারটা নষ্ট হইলে এফ আর জি যে কোনো একটা পিসিকে যদি আমি এর জায়গায় রিপ্লেস করি তাহলে সমস্যাটার সমাধান হতে পারে। সবাই কি আমার কথা বুঝতেছো? তারপর এফ আর জি ঠিক আছে, আমি যেটা বলতে চাইলাম যে ই কম্পিউটারটা ধরো নষ্ট হয়েছে কিন্তু এফ আর জি ঠিক আছে, তাই না? তো আমি যদি এফ অথবা জি যে কোনো একটা ই এর জায়গায় রিপ্লেস করি তাহলে আবার নেটওয়ার্কটা সচল হয়ে যাবে না? জি ভাইয়া। সবাই আমার কথা বলছো? ওকে, তো এটি ব্যাখ্যা করবা নিজের ভাষায়। ঘ নাম্বারটা পড়ো কি বলছে। ঘ নাম্বারে বলছে উদ্দীপকের শুধুমাত্র এ ABCD এই 4টা ডিভাইসের মধ্যে কি ব্যবস্থা সবচেয়ে বেশি গতি হবে? এরা সবচেয়ে বেশি গতি কোথায় হয় বলো? একটু আজকে বলছি, ম্যাশ নেটওয়ার্ক যদি তুমি ইউজ করো, তাই না? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? এরা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। মানে তুমি যদি এ এর সাথে বি এর সাথে সি এর সাথে বি কানেক্ট করো, আবার বি সি বি বি আর সি বি তো কানেক্ট আছে, তো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যদি কানেক্ট করো তাহলে ম্যাশ নেটওয়ার্ক ক্রিয়েট হবে এবং সবচেয়ে দ্রুত গতিতে ডাটা ট্রান্সমিট করতে পারবে। সবাই কি আমার কথা বুঝছো? ব্যাখ্যা করবা, চিত্র আঁকবা, তাইলেই মোটামুটি হয়ে যাবে। ক্লাসে সবাই কি আমার কথা বুঝছো? ফাইন। এরা তোমাদের আজকে কাজ দিতেছি আমি, 3টা সিকিউরিটি দেখবা, 1, 2 আর হচ্ছে 7 নাম্বার। এই 3টা সিকিউরিটি দেখে নিবা। তোমাদের একটা জিনিস আমি বলে নিচ্ছি, আমার কাছে আনকমন মনে হচ্ছে। এরা পিআর আর কিউএস যদি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, মানে এইটা কি টপোলজি আছে আপাতত? মানে পারফেক্টলি অ্যান্সারটা দাও, এটা কি টপোলজি আছে? এটা ম্যাশ আছে, তাই না? জি ভাইয়া। সবাই কি বুঝতেছো? হ্যাঁ, পিআর আর কিউএস যদি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কি হবে? রিং। রিং হয়ে যাবে। চমৎকার, ভেরি গুড। তো আমার মনে হয় আর কোনো প্রবলেম হবে না। সিকিউ ভাইয়া। গুলো তোমরা একটু দেখে নিবা। বলো। ভাইয়া এর আগে একটু আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, ওই কোশ্চেনটা আরেকবার বলেন তো, এর আগের কোশ্চেনটা ঘটা। আচ্ছা, ঘতে বললাম যে এবিসিডি সবাই যদি পরস্পরের সাথে কানেক্টেড থাকে আর সবচেয়ে দ্রুত গতিতে আমি যদি ডাটা চলাচল করি তাহলে এবিসিডি সবাই সবার সাথে কানেক্টেড তাহলে থাকে, ম্যাশ। তাহলে এটা ম্যাশ নেটওয়ার্ক হয়ে যাবে। এটাই বললাম আর। জি ভাইয়া। তো তুমি বলবা যে এটা ম্যাশ নেটওয়ার্ক হয়ে যাবে এবং ম্যাশ নেটওয়ার্কের নিয়ে আলোচনা করবো। আর সিম্পল, তোমাদের কাজ দিচ্ছি আজকে 1, 2 এবং 7 এই সিকিউ গুলো একটু দেখবা। এটা পাঞ্জেরির অংশ। আমরা নেক্সট ক্লাসটায় লেকচারের অংশগুলো একটু দেখব। তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে, যারা তোমরা একটা জিনিস তোমাদের বকা দিতে হবে, তোমরা কিন্তু 4র্থ অধ্যায় পরীক্ষাটা দাও না, অ্যাটলিস্ট পরীক্ষাটা দিয়ে অনলাইনে খাতা তো পাঠাবা, তাই না? তাও করো না।
ওকে, লাস্ট ক্লাসে আমি মনে হয় 1 নাম্বার পেজটা সলভ করছিলাম। কয়েকটা কাজ তোমাদের দিছিলাম, বলো যে কোনটা পারো না এমন আছে নাকি আমি মনে হয় সবই করাই দিয়েছিলাম 29 পর্যন্ত। হ্যাঁ, আমার যতটুকু মনে পড়ে যে আমি সবগুলাই সলভ করছি, তো এখানে তোমার প্রবলেম হওয়ার কারণ নেই। পরবর্তী দিকে যাই, সেকেন্ড পেজ। যারা দেখো, রাসেল 4G মোবাইল ফোন ব্যবহার করে 30-31 বন্ধুকে এসএমএস এর মাধ্যমে একটি বার্তা প্রেরণ করে। বার্তা জানানোর মোড, যারা মোবাইল ফোন ব্যবহার করে, মোবাইল ফোন কি ধরনের মোড বল? ফুল ডুপ্লেক্স না? ও আচ্ছা, দুঃখিত, সরি সরি, এটা এটা তো আবার নির্দিষ্ট কিছু বন্ধুকে এসএমএস এর মাধ্যমে, এটা মাল্টিকাস্ট। সবাই কি আমার কথা বুঝছো? গ্রুপ এসএমএস করছে। জি ভাইয়া। এরা সবার কি মনে আছে মানে মাল্টিকাস্ট আর ব্রডকাস্টের মধ্যে পার্থক্য কি? ব্রডকাস্ট হচ্ছে সাপোজ টিভিতে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, এটা সবাই দেখতে পারে, এটা হলো ব্রডকাস্ট। আর তুমি যদি তোমার কোনো সাপোজ তোমার বাসায় অনেক গেস্ট আসছে, তুমি তোমার বন্ধু যারা তাদেরকেই শুধুমাত্র তোমার ওয়াইফাই এর পাসওয়ার্ড দিছো, তাহলে এইটা হলো মাল্টিকাস্ট। মানে একটা নির্দিষ্ট গ্রুপ যদি ডাটা অ্যাক্সেস করতে পারে সেটা মাল্টিকাস্ট বলে। রাসেলের মোবাইল ফোনের প্রযুক্তি দিয়ে কি কি সম্ভব, 4G দিয়ে কি কি সম্ভব? সার্কিট সুইচিং পদ্ধতিতে ডাটা প্রেরণ, এটা ঠিক আছে। 4G এর সুবিধাগুলো দেখো, আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক, এটাও ঠিক আছে। ত্রিমাত্রিক পরিবেশের ডাটা স্থানান্তর। তো ভেরা, তোমরা যদি 4G এর সুবিধাগুলো পড়ো, এই তিনটা পদ্ধতি, তিনটা জিনিসই কিন্তু মানে ভাইয়া পসিবল। প্রথম পার্টটা একটু বুঝিয়ে দিবেন, সার্কিট সুইচিং পদ্ধতিটা কি? সার্কিট সুইচিং মানে হচ্ছে ভেরা, মানে আমি একটু বুঝাই বলি। সাপোজ এই যে প্রশ্নটা ভালো করে পড়ো, মোবাইল ফোন ব্যবহার করে তার নির্দিষ্ট কিছু বন্ধুকে এসএমএস এর ডাটাটা পাঠাইছে। এখন সার্কিট সুইচিং পদ্ধতি বুঝাইতে গেলে আবার মানে দাঁড়াও, আমি একটু নিজের চিন্তা করি। মানে এই পদ্ধতিগুলো কিন্তু মানে তোমার বইয়ে মেনশন করা আছে। আচ্ছা, এটা আমি তোমাকে বুঝাই দিচ্ছি, সার্কিট সুইচিং পদ্ধতিতে ডাটা প্রেরণ বলতে কি বুঝায়। গ নাম্বার 32 নাম্বারটা একটু পড়ো। তারগুলো পেঁচানো এবং জোড়ায় থাকে, এটা কি বলে? টুইস্টেড পেয়ার, তাই না? 33 নাম্বার, টুইস্টেড পেয়ার কে বলে সাধারণ রং কোনটা? সাদা। সবাই কি জানি ভেড়া, একটা সাদা থাকে আর একটা অন্য কালার। টেলিফোন কেবলে কোনটা ইউজ হয়? টুইস্টেড পেয়ার কেবল। কোএক্সিয়াল কেবল কয় ভাগে বিভক্ত? 2 ভাগে। কি কি বলো? কোএক্সিয়াল কেবল সাধারণত 2 প্রকার। একটা হচ্ছে মানে পার্ট হলো একটা হলো থিক নেট আর একটা থিন নেট, ভুলে গেছিলাম, 2 প্রকার। তারপরে 36 নাম্বারটা একটু দেখো, কোএক্সিয়াল কেবলের ডাটা প্রেরণের হার হচ্ছে আপ টু 200 এমবিপিএস। মুখস্থ রাখতে হবে ডাটাগুলো। আমি একটু লিখে দিচ্ছি তোমাদের, কোনটার ডাটা প্রেরণের হার কত, এই জিনিসটা একটু কষ্ট করে তোমাদের মুখস্থ রাখতে হবে। এসটিপি ডাটা প্রেরণের হার লিখে রাখো। এসটিপি ইউটিপি, তুলনামূলক একটা ছক আছে। এসটিপি হচ্ছে 10 থেকে 100 এমবিপিএস। আচ্ছা, এসটিপি জানো তো, শিল্ডেড টুইস্টেড পেয়ার, এটা হলো আনশিল্ডেড, 10 থেকে 1000। তারপরে হচ্ছে থিকনেট, থিকনেট হচ্ছে 100 থেকে 100 এমবিপিএস। আর থিননেট
10 থেকে 200 Mbps। ফাইবার অপটিক 100 Mbps থেকে 100 Gbps। এই দুটা হলো টুইস্টেড পেয়ার, এই দুটা হলো কোএক্সিয়াল, আর এটা ফাইবার অপটিক। ডাটাগুলো একটু লিখে রাখতে পারো, মুখস্থ রাখবা, অবজেক্টিভে লাগবে। পরবর্তীটা দেখো, অপটিক্যাল ফাইবারের বৈশিষ্ট্য। আচ্ছা, মানে তার আগে এটা, ফাইবার অপটিক কেবলে আলোক রশ্মির কোন ঘটনাটা ঘটে বলো? পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন, এর আগেই বলছি। কোর ক্ল্যাডিং জ্যাকেট দিয়ে গঠিত কি? কোর ক্ল্যাডিং আর জ্যাকেট, ক্ল্যাডিং মানে কাঁচ, সেটা হলো অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবারের বৈশিষ্ট্য ভেড়া, বাস্তবায়ন ব্যয় কম, এটা তো সবার আগে ভুল। রক্ষণাবেক্ষণ সহজ, এটাও ভুল। দ্রুত গতিতে ডাটা ট্রান্সফার, এইটাও ঠিক আছে। আবার তাড়িত চুম্বক প্রভাব যুক্ত ভেড়া, এটা ভুল। প্রভাব মুক্ত, তাই না ভাইয়া? জি সবাই কি ভাইয়া। আমার কথা বুঝছো? ভাইয়া ওকে, অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশটাকে কি বলে? সবচেয়ে ভিতরেরটা হলো কোর, কোরের বাইরে কি? ক্ল্যাডিং, তারপরে হলো জ্যাকেট। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আচ্ছা, ফটো ডিটেক্টর, এরা ফটো ডিটেক্টর মানে তোমরা ফিজিক্সই করছো। ফটো ডিটেক্টরের কাজটা কি? মানে আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা। মানে ফটো ডিটেক্টর হইলো এরা দুইটা জিনিস। একটা হইলো মানে অপটিক্যাল ফাইবারের মধ্যে যখন ডাটাটা প্রাথমিকভাবে আসে, তখন এর প্রাইমারি যে অংশটা, সেটা কি করে? ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে লাইট সিগন্যালে কনভার্ট করে। আর ফটো ডিটেক্টর অংশটা হলো মানে ফাইনাল পোর্শনে থাকে না, রিসিভার এন্ডে থাকে। যখন আমার এই আলোক শক্তিটা পুনরায় লাইট সিগন্যালে কনভার্ট করতে হবে, রিসিভার এন্ডে কিন্তু ফটো ডিটেক্টরটা মেইনটেইন করা থাকে। এই কারণে ফটো ডিটেক্টরের কাজ হচ্ছে আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। সবাই একটু অপটিক্যাল ফাইবার অংশটা পড়বা ভালো করে, তাইলে দেখবা যে এগুলো পারবা। কোনটায় ডাটা ট্রান্সফার হার সর্বোচ্চ বুঝতেই পারো, ফাইবার অপটিক কেবল হবে। 43-এর 2 নাম্বারটা কি ঠিক আছে? দামে সস্তা, এটা সবচেয়ে দামি, তাহলে 1 আর 3 হবে, তাই না ভাই? জি অপটিক্যাল ভাইয়া। ফাইবার কেবলের সুবিধা হচ্ছে দ্রুত গতিতে ডাটা ট্রান্সফার করা হয়, রক্ষণাবেক্ষণ সহজ, ভুল। 1 আর 3 হবে। তাহলে তোমরা বুঝতে পারতেছো এই কোশ্চেন গুলো কিন্তু অনেক বেশি আসে। আচ্ছা, 45 নাম্বার দেখো, মাইক্রোওয়েভ প্রযুক্তি। মাইক্রোওয়েভ প্রযুক্তির অসুবিধা দূর করতে কোন প্রযুক্তি আবশ্যক? কেউ কি বলতে পারবা? মাইক্রোওয়েভের অসুবিধা হলে স্যাটেলাইট লাগবে, তাই না ভাইয়া? কৃত্রিম উপগ্রহ। সবাই তো জানো মাইক্রোওয়েভ হচ্ছে টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, মানে আমাদের এরকম নেটওয়ার্ক কি বলে স্টেশন গুলো থাকে, এই স্টেশনে একটার সাথে একটা ডাটা ট্রান্সমিশন হয়। যখন এই স্টেশন গুলা ফেল করে, তখন কি আমরা কি করি বলতো? ডাটাটা কোথায় পাঠাই? স্যাটেলাইটে পাঠাই। তারপরে স্যাটেলাইট দিয়ে আমরা অন্য, মানে সাপোজ এই তিনটা মাইক্রোওয়েভ, এইটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে মাঝখানের যোগাযোগ মেইনটেইনটা কে করে? কৃত্রিম উপগ্রহ করে, আমরা সবাই জানি। সবাই কি আমার কথা বুঝতেছো? আচ্ছা, এবারে আসো জিও স্যাটেলাইট। এরা তোমরা সবাই জানো যে স্যাটেলাইট কিন্তু আবার 2 প্রকার। তো একটা হচ্ছে জিও স্টেশনারি আর্থ অরবিট, আর একটা হচ্ছে মিডিয়াম আর্থ অরবিট, আর একটা হচ্ছে লো, সরি 3 প্রকার। এই 3টা ডাটা তোমাদের মনে রাখতে হবে। জিও স্টেশনারি হচ্ছে তার এই 3টা তোমরা প্রথম তোমার মুখস্থ রাখবা, প্রত্যেকটার কতটুকু মানে দূরত্বে অবস্থান করে। আর ভূপৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার দূরে আছে জিও স্টেশনারি। মিডিয়াম আর্থ অরবিট যদি হয় তাহলে 2,000 থেকে 36,000। আর ফাইনালি হলো লো আর্থ অরবিট, সেটা 160 থেকে 2,000 কিলোমিটার। এই 3টা পয়েন্ট তোমাদের মুখস্থ রাখতে হবে। আর
পরবর্তী কোশ্চেনে আসতেছি। ভাইয়া টেলিভিশনের রিমোট কন্ট্রোলে কি ইউজ হয় কে বলতে পারবা? ইনফ্রারেড, তাই না ভাইয়া? আমরা সবাই জানি যে যে কোনো ধরনের রিমোট বা লাইট সিগন্যাল মানে খুবই ক্ষুদ্র সিগন্যালে ইনফ্রারেড বা অবলোহিত বিকিরণ ইউজ হয়। গেল 48 নম্বরে কি বলছে? পাহাড়ি এলাকায় কার্যকরী নেটওয়ার্ক স্থাপনের জন্য কোনটা সবচেয়ে ভালো? ওয়াইফাই, তাই না ভাইয়া? পাহাড়ি এলাকায় কি ওয়াইনেট স্থাপন করতে পারবা? ভাইয়া এখানে কোশ্চেনটা ভুল আছে, রেডিও ওয়েভ হবে না। মানে পাহাড়ি এলাকায় আমরা ওয়াইফাই টেকনোলজি ইউজ করতে পারি, মানে এখানে রেডিও ওয়েভ বা অপটিক্যাল ফাইবারের কথা তো এখানে আসতেছে না। তো এটা উত্তরটা হবে ওয়াইফাই, বইয়ে লেখা আছে। মানে আমরা ওয়াইনেক্স টেকনোলজি তো নর্মালি শহরগুলোতে বা বড় বড় শহরগুলোতে ইউজ করি, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে কিন্তু আর আমরা ওয়াইনেক্স টেকনোলজি স্থাপন করতে পারি না, কারণ ওইখানে টাওয়ার বসানো বা এতটা আসলে না, তখন ওইখানে আমরা ওয়াইফাই নেটওয়ার্ক স্থাপন করি। আর তো এরপরে বলছে 300 গিগাহার্জ থেকে 400 টেরাহার্জ পর্যন্ত ফ্রিকোয়েন্সি, এটা কার? ফ্রিকোয়েন্সি রেঞ্জ গুলো মুখস্থ রাখতে হবে। আমি এটাও একটু লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। তোমরা জানো যে ইনফ্রারেড, রেডিও ওয়েভ ফ্রিকোয়েন্সি রেঞ্জ গুলো মুখস্থ রাখো। এটা হলো ডাটা ট্রান্সমিশন রেট বিভিন্ন তারে, আর ফ্রিকোয়েন্সি রেঞ্জ শিখতে হবে ফার্স্টে রেডিও ওয়েভ। রেডিও ওয়েভের হচ্ছে 300 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ। মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভের হচ্ছে 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ। আর ফাইনালি হইলো ইনফ্রারেড। ইনফ্রারেডের কি হচ্ছে 300 গিগাহার্টজ থেকে 400 টেরাহার্টজ। এটার ফ্রিকোয়েন্সি সবচেয়ে হাই। যারা কেউ কি বলতে পারবা ফ্রিকোয়েন্সি সবচেয়ে হাই এইটার মানে? ল্যামডার মান সবচেয়ে কম। এই কোশ্চেন প্রায়ই আসে। ফ্রিকোয়েন্সি যত বেশি হবে, বেগ তো আমার মানে আমরা বেগটা অ্যাকচুয়ালি কি, তো লাইট সিগন্যাল মানে আলোর বেগ, এটা তো ফিক্সড। তাহলে ফ্রিকোয়েন্সি যদি বাড়ে তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? কমে যাবে, কমবে। তাহলে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি হচ্ছে ইনফ্রারেড, আর সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ইনফ্রারেড। এটা একটু মুখস্থ রাখো। তার মানে এখানে যেটা বলা আছে সেটা আসলে কার বলছে বলো তো? এরা 300 হার্জ থেকে 300 গিগাহার্জ, এটা কার? ইনফ্রারেড। এক হবে উত্তর। সবাই কি বুঝতেছো? ওকে, তো একটা দালানের উপর তলায় যন্ত্রপাতি সহ একটি অ্যান্টেনা আকাশমুখী করে রাখা হয়েছে। উক্ত আকাশমুখী তার কি ধরনের সিগন্যাল ব্যবহার করে? টেলিফোনের সিগন্যাল হবে। টেলিফোন সিগন্যালের ক্ষেত্রে কি অ্যান্টেনা আকাশমুখী করে রাখা হয়? আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ ঠিক আছে, আর আন্তঃমহাদেশীয় টেলিফোন কল এটা হতে পারে। কিন্তু ভেড়া লোকাল টেলিফোন কলের জন্য কি আকাশমুখী তোমরা অ্যান্টেনা রাখো? তা তো অবশ্যই না। তার ও টেলিভিশনের সিগন্যাল পাঠানোর ক্ষেত্রে ও টেলিভিশন বলছে, তাহলে এটা কারেক্ট। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। আকাশ ইউজ করি না আমরা, এটা তো আকাশমুখী বলছে, আমরা তো বর্তমানে আকাশই ইউজ করি। যাই হোক, এটা 1 2 3। ব্লুটুথ প্রযুক্তির আবিষ্কারক কে? ব্লুটুথ টেকনোলজি কে আবিষ্কার করছে? না, সিমেন্স না। আমি দিতে আসি লেখা আছে। নোকিয়া। না, নোকিয়া না, এরিকসন অথবা সিমেন্স হবে। আমি
আমাদের ফরহাদ মঞ্জুর স্যারের বইয়ে আমি ইনফরমেশনটা পাচ্ছি না। এখানে কোনটা অ্যান্সার দেওয়া আছে? এরিকসন। হ্যাঁ, এখন এরিকসন। আচ্ছা, তোমরা একটু যে তোমাদের কারো কাছে যদি মুজিবুর রহমান স্যারের বইটা থাকে একটু দেখো ইনফরমেশনটা ঠিক আছে কি, মানে ইনফরমেশনটা লেখা আছে কিনা আমাকে একটু জানান। আচ্ছা, ব্লুটুথের মাধ্যমে কোন ধরনের নেটওয়ার্ক তৈরি হয় মেয়েরা? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, তাই না? প্যান। আচ্ছা, এরপরে বলো একটি পিকে নোটে মোট কতটি স্লেভ নোড থাকতে পারে? 2 টু দি পাওয়ার 8। 2 টু দি পাওয়ার 8 সংখ্যক নোড থাকে। বইয়ে লেখা আছে, একটু দেখো 256টা। আর ব্লুটুথ স্ট্যান্ডার্ড যারা 18টা একটু মুখস্থ রাখো। ব্লুটুথের স্ট্যান্ডার্ড কোনটা? 802.15। আর ওয়াইফাই স্ট্যান্ডার্ড হলো 802.11। ভাইয়া ওটা এরিকসনই হবে। আচ্ছা, ভেরি গুড, এটা এরিকসন ঠিক আছে। এটা ই বইতে নাই, আমাদের ফরহাদ মঞ্জুর স্যারের বইতে উল্লেখ করা। আর যারা এই দুটো একটু মুখস্থ রাখো। ব্লুটুথ স্ট্যান্ডার্ড হচ্ছে 802.15 আর ওয়াইফাই স্ট্যান্ডার্ড হচ্ছে 802.11। তো ভেরা আমরা এই পর্যন্ত আজকে সলভ করলাম। আরেকটা পেজ বাকি আছে আমাদের, নেক্সট ক্লাসে আমরা সেটা করব না। পাশাপাশি আমরা নেক্সট ক্লাসে করব হচ্ছে লেকচার টেস্ট পেপারে যে এটা আছে সাজেশন অংশ, সেটা সলভ করব। চ্যাপ্টার 2 এর উপরে আরেকটা ক্লাস হবে। আর তোমরা এই উইকের মধ্যে যারা চ্যাপ্টার 4 এর পরীক্ষাটা দাও নাই, পরীক্ষাটা দিয়ে ফেলো। ভাই একটু সার্কিট সুইচিংটা প্লিজ বুঝিয়ে দেন। বুঝি নাই সার্কিট সুইচিং, আমি একটু দেখে তোমাকে জানাবো। আচ্ছা, মানে এইটা একটু ঘাটতে হবে আর কি। ভালো থাকো সবাই।